আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান সিয়াম, রাজশাহী মেডিকেল কলেজ। তোমাদের গত ভিডিওতে আমি ভেক্টরের সামনের অংশটুকু পড়াইছিলাম। আজ আমি বাকি অংশটুকু পড়াবো। তোমরা যারা আমাদের স্টেথোস্কোপ জার্নি গ্রুপে অ্যাড আছো তারা সকলে সামনের অংশটা দেখে নিও, তাহলে আজকে যা পড়াবো সেগুলো বুঝতে তোমাদের ইনশাল্লাহ অনেক সুবিধা হবে। এবং তোমাদের যাতে সুবিধা হয় সেই পরিপ্রেক্ষিতে সামনের অংশটা আমাদের স্টেথোস্কোপ জার্নি গ্রুপে দেওয়া আছে এবং আমাদের বিশেষায়িত ইউটিউব চ্যানেলেও সেটা প্রকাশ করা হয়েছে। সো আজকে তোমাদের আমরা ভেক্টরের দ্বিতীয় অংশটা পড়াবো এবং এর মাধ্যমে আমরা এই অধ্যায়টাকে শেষ করার চেষ্টা করবো। তো শুরু করি সবাই, আল্লাহ রহম। দেখো ইনশাল্লাহ খুব দ্রুত শেষ হয়ে যাবে। আচ্ছা, আহ, প্রথমে বলা আছে ভেক্টরের দিক। আচ্ছা, মনে করো একটা ভেক্টর আমরা লিখি 5i-6j প্লাস 7k। এটা একটা ভেক্টর। প্রথমে আমরা কি করব, এই ভেক্টরের আগে মান বের করে নিব। এই ভেক্টরের মান তোমার হয় হচ্ছে 5 এর উপর স্কয়ার প্লাস 6 এর উপর স্কয়ার প্লাস 7 এর উপর স্কয়ার ইকুয়াল টু রুট 110। এখন আমরা এই ভেক্টরের আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, আমরা এই তিনটা অক্ষ কল্পনা করব। মনে করি এটা ভেক্টরের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর কাজ করতেছে হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কাজ করতেছে হচ্ছে কে ক্যাপ। এবং তার সঙ্গে আমরা আরেকটা জিনিস চিহ্নিত করার চেষ্টা করি, যেমন এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণকে ধরলাম হচ্ছে আলফা, ওয়াই এবং জেড এর মধ্যবর্তী কোণকে ধরলাম আমরা বিটা, এবং এক্স এবং জেড এর মধ্যবর্তী কোণকে ধরলাম আমরা গামা। তাহলে এখন আমরা খুব সুন্দরভাবে একটা সূত্রের মাধ্যমে আমরা এই ভেক্টরের হচ্ছে দিকটা বের করে নিতে পারি। চলো আমরা সেটা এখন দেখি। এখন আমরা তাহলে কি কি পাইলাম, এক্স ওয়াই জেড তিনটা অক্ষ পেয়েছি এবং পেয়েছি হচ্ছে ভেক্টরটির মান। এখন আমরা কি করব, এক্স এর সাথে কোণ। আমরা ভেক্টরটি ধরে নিয়েছিলাম হচ্ছে 5i প্লাস 6j মাইনাস 7k। যখন আমি এক্স অক্ষর সাথে কোণ বের করব তখন আমরা এই 5i কে নিয়ে কাজ করব এবং প্লাস মাইনাস চিহ্ন সহকারে নিয়ে কাজ করব। যখন আমরা ওয়াই অক্ষের সাথে কোণ বের করব তখন আমরা 6j কে নিয়ে কাজ করব এবং প্লাস মাইনাস নিয়ে কাজ করব। এরপরে যখন আমরা এই জেড অক্ষকে নিয়ে কাজ করব তখন এই কে ক্যাপকে নিয়ে কাজ করব। আসলে এখন আমরা চলো সবাই সেটা এখন লিখি। মনে করি আমরা আলফা এর মান বের করব, তাহলে আলফা ইকুয়াল টু cos ইনভার্স। প্রথমে আমি যে ভেক্টরের যে মানটা পেয়েছি সেই মানটাকে লিখবো যেমন √110। তারপরে লিখবো কি আমরা যে ভেক্টর যে দিকের মান বের করতেছি, মানে এক্স অক্ষ বরাবর আমরা মান বের করতেছি, তার মানে এক্স অক্ষকে আমরা কি ধরেছি আই ক্যাপ। তাহলে আমরা এখন কি লিখবো, আই ক্যাপের যে মানটা আছে সেই মান মানে 5। তাহলে আমাদের হয়ে গেল আলফা এর মান। অনুরূপভাবে আমরা বিটার মানও বের করতে পারবো। এখন আমরা দেখো গামার মানটা তোমাকে আমরা একটু বের করা শিখিয়ে দিই। এখন আমরা কি বের করব, গামার মান। গামার মান যখন বের করতে যাব তখন আমরা ওখানে কি ধরেছিলাম, -7 কে ছিল, তাই না? তাহলে গামার মানটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, cos ইনভার্স, তাহলে নিচে কি আছে 110 আর এখানে আছে -7। তাহলে আমরা একটা মান পেয়ে যাব। এবং একটা মজার বিষয়টা কি, তিনটা কোণের মান এর সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে হয়ে গেল আমাদের ভেক্টরের দিক নির্ণয় এবং কোন ভেক্টরটি কোন দিকে কাজ করছে সেটা এখন আমরা শিখে গেলাম। এইবার আমরা শিখব ভেক্টর যোগের কিছু কতিপয় বীজগাণিতিক সূত্র। আমি তোমাদের মুখস্থ করার জন্য একটা শর্টকাট ট্রিক এখানে ইউজ করতে পারি, সেটা হচ্ছে সবাই দেখে নাও। সেটা হচ্ছে তোমার বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বণ্টন সূত্র। এটা একটা আমরা মেমোনিক দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে
বিগ বস, বিগ বস, বদ, এই বিতে হচ্ছে বিনিময়, বিনিময়, তারপরে এই বতে হচ্ছে বন্টন, এবং শেষে দন্তার সাথে হচ্ছে সংযোগ। তাহলে বিগ বস দিয়ে আমরা এটা মনে রাখতে পারি। আচ্ছা, হয়ে গেল। এরপরে দেখো আমরা এখন শিখবো হচ্ছে এই সূত্রগুলো কিভাবে আমরা ইউজ করতে পারি। বিনিময় সূত্র মানে কি? এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, এটা হচ্ছে আমার বিনিময় সূত্র। যেমন দেখো এখানে পি এর জায়গায় কিউ এবং কিউ এর জায়গায় পি রয়েছে, এটা হচ্ছে বিনিময় সূত্র। এরপরে সংযোগ, সংযোগ মানে একটা যোগ যোগ টাইপস এর কথা আসতেছে না? দেখো এখানে পি প্লাস কিউ, কিউ প্লাস টি, এটা ব্র্যাকেট টাইপস এর, এটা হচ্ছে সংযোগ। তারপরে কি আছে? বন্টন। দেখো বন্টন মানে ভাগ করে দেওয়া। তাহলে এখানে এম, এমটা কি আছে? প্রথমে পি এর সাথে আছে, তারপরে কিউ এর সাথে আছে। এরপরে আমরা কি করব? এম এর সঙ্গে পি কে লিখবো এবং তারপর এম এর সঙ্গে কিউ কে লিখবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা শিখবো হচ্ছে ভেক্টর গুণন। আমরা প্রথম ক্লাসেই বলেছিলাম, যারা তোমরা প্রথম ক্লাসের ভিডিওটা দেখেছো তারা এই সম্পর্কে একটু হলেও তোমাদের ধারণা আছে যে ভেক্টরের গুণনটা হচ্ছে দুই রকম হয়, একটা ভেক্টর গুণন, একটা স্কেলার গুণন। আসো আমরা সেই বিষয়টা এখন শিখি। ভেক্টর গুণনটা কি? ভেক্টর গুণনে একটা ভেক্টর প্লাস ভেক্টর একটা গুণন থাকবে, অর্থাৎ সে একটা নির্দিষ্ট দিক থাকবে। আর স্কেলার গুণনটা কি? স্কেলার গুণনের কোনো নির্দিষ্ট দিক থাকবে না, অর্থাৎ শুধুমাত্র এখানে মান থাকবে। তার মানে এইটা মনে করো, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, মধ্যবর্তী কোণ ধরলাম থিতা। তাহলে এই ভেক্টরটার স্কেলার গুণনটা কি হবে? পি প্লাস পি, পি কিউ কস আলফা বা কস থিতা, এটা হবে স্কেলার গুণন। এর শুধুমাত্র একটা ম্যাগনিটিউড বা মান পাবো, এর কোনো আমরা দিক পাবো না। আবার দেখো স্কেলার, যখন আমি ভেক্টর গুণন করব তখন একটা জিনিস লক্ষ্য করো, সেটা হবে হচ্ছে পি কিউ সাইন আলফা বা থিতা। এখানে একটা মজার বিষয় কি, এখানেও কিন্তু আমরা কোনো দিক উল্লেখ করতেছি না, কিন্তু যখন আমি এই ভেক্টরটা একটা নির্দিষ্ট দিকে পরিচালনা করবো তখন আমাকে একটা এন হ্যাট ব্যবহার করতে হবে, যা ভেক্টরের একটা নির্দিষ্ট দিককে নির্দেশ করে। এবং এই ভেক্টর গুণনের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট মান এবং একটা নির্দিষ্ট দিক পাবো, যা আমরা স্কেলার গুণনে পাবো না। স্কেলার গুণনে শুধুমাত্র আমরা একটা নির্দিষ্ট মান পাবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর একটা বিষয় দেখো, আমরা গত ক্লাসে বলেছিলাম যে ভেক্টরের হচ্ছে মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে ভেক্টর দ্বয়ের সমষ্টি এবং বিয়োগফল দুইটা সমান হবে। ঠিক সেরকমই একটি কথা আজকে এখানে বলবো। দেখো এখানে তোমাদের বলা আছে যে যদি মধ্যবর্তী কোণ যদি পাই/4 অর্থাৎ 45 ডিগ্রি হয়, তাহলে ভেক্টরের স্কেলার গুণফল এবং ভেক্টরের ভেক্টর গুণফল দুইটাই কি হবে? সমান হবে। আচ্ছা, তোমাদের সকলেরই হয়তোবা জানা আছে যে সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু কস 45 ডিগ্রি, তাই না? এটা, এবং সেটা মান কত? 1/√2। এটা তোমাদের সকলেরই হয়তোবা জানা আছে। এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু ভেক্টরের ভেক্টর গুণফলের মান এবং স্কেলার গুণফলের মান সমান হয় এবং মধ্যবর্তী কোণটা হয় 45 ডিগ্রি। আর এখানে আরেকটা জিনিস দেখো, এখানে বলা আছে যে ভেক্টর দ্বয়ের সমষ্টি এবং ভেক্টর দ্বয়ের অন্তরফল সমান হবে যদি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হয় কত? 90 ডিগ্রি। আর এখানে কত? 45 ডিগ্রি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবং এখানে এখানে তোমাদের আরেকটা বিষয় এখানে দেওয়া আছে, দেখো যদি ভেক্টর দ্বয় যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। ভেক্টর দ্বয় যদি পরস্পর লম্ব হয় তাহলে মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। এবং ভেক্টর দ্বয় যদি পরস্পর বিপরীতমুখী হয় তাহলে সেক্ষেত্রে মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তোমাদের আরেকটা বিষয় এখানে আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে যদি কোনো ভেক্টরে তুমি ডট গুণফল শূন্য পেয়েছো, মনে করো এ ভেক্টর ডট বি ভেক্টর, এর মানটা শূন্য, তাহলে তোমার একটা জিনিস মাথার মধ্যে গেঁথে নিতে হবে যে কস, এখানে আমরা ডট গুণফলে আমরা কোন রাশিটি ব্যবহার করি, সাইন না কস? হ্যাঁ, অবশ্যই কস, তাই না? তাহলে কস কত ডিগ্রির মান 0, এটা তোমাদের একটু মাথায় একটু ভাবো তো। হ্যাঁ, এক্স্যাক্টলি 90 ডিগ্রির মানটা 0।
তাহলে যেহেতু এখানে জিরো আসছে, তার মানে এটা একটা ভেক্টর এরও মান আছে, এটা একটা ভেক্টর এরও মান আছে, তাই না? দুই ভেক্টরের মান আছে। তাহলে কিভাবে এদের ডট গুণফলটা শূন্য হলো? তাহলে এটা আমাদের মনে প্রশ্ন থাকে না? হ্যাঁ, থিতা এর তফাতের কারণে এর মানটা শূন্য হয়েছে। তাহলে তোমরা কিছুক্ষণ আগেই বললা যে cos 90 ডিগ্রির মান 0। তাহলে এখান থেকে একটা বিষয় সুস্পষ্টভাবে ধারণা করা যাচ্ছে না যে যেহেতু এখানে শূন্য হয়েছে, তাহলে মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হতে পারে। এছাড়া তো আর কোনো ওয়ে দেখতেছি না। হ্যাঁ, ইয়েস, এইটাই। যদি ডট গুণফল শূন্য হয় তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, মানে পরস্পর সেটা লম্ব হবে। এখন আরেকটা কথা দেখো, এখন ডট গুণফল কেন, এখন আমি ভেক্টর গুণফল করবো, মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আচ্ছা, এখানে এখানে আমরা কোন চলরাশিটা ব্যবহার করি সবাই একটু বলো তো। হ্যাঁ, এখানে আমরা ব্যবহার করি সাইন। এখন আমি বলতে চাচ্ছি কি, এটার মান কত হতে হবে? 0। আচ্ছা, সাইন কত ডিগ্রির মান যেন? 0। হ্যাঁ, 0 ডিগ্রির মান 0। সাবাস। তাহলে দেখো, এখানেও কি আমরা সেম একটা ক্লু পাচ্ছি না যে 0 মানে সাইন 0 ডিগ্রি? তোমরা এর আগের ভিডিওতে হয়তোবা দেখে এসেছো যে যদি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় তাহলে সেটা কোন দিক বরাবর ক্রিয়া করে? হ্যাঁ, সমান্তরাল। তাহলে কি এটা আমরা বলতে পারি না যে যদি ভেক্টর গুণফল শূন্য হয় তাহলে সেইটা পরস্পর সমান্তরাল? হ্যাঁ, এক্স্যাক্টলি এইটাই হচ্ছে রিয়েল অ্যান্সার। তাহলে এখান থেকে আমাদের জানার বিষয়টা কি? দুইটা জানার বিষয়। একটা হচ্ছে যদি ভেক্টর গুণফল যদি শূন্য হয় তাহলে সেটা ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, আর যদি স্কেলার গুণফল যদি শূন্য হয় তাহলে ভেক্টর দ্বয়টা পরস্পর লম্ব। বুঝতে পেরেছো আশা করি। এরপর তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা পড়াবো, তোমরা সবাই একটু নজর দাও। যে ভেক্টরের একটু ভেক্টর গুণফল যেমন আমরা তিনটা ধরে নিয়েছিলাম, কি? এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ, তাই না? এখন দেখো, এই এই তিনটা ক্রমিক বরাবর আছে, এই বরাবর, এই বরাবর, এই বরাবর। যদি তোমাদের প্রশ্ন করে যে আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে কে ক্যাপ। কারণ দেখো, এটা এই সিরিজেই কাজ করতেছে। প্রথমে আই জে কে এই বরাবর যদি থাকে তাহলে সেটা ধনাত্মক হবে। যদি কোনো কারণে এটা মিস্টেক হয়ে যায়, যেমন মনে করো আই ক্যাপ আবার কে ক্যাপ দিল, তাহলে সেটা কি হবে জানো? সে মনে করো আই ক্যাপ ক্রস কে ক্যাপ, তাহলে সেটা হবে হচ্ছে মাইনাস জে ক্যাপ। আবার মনে করো দিল হচ্ছে উল্টা রিভার্স, কে ক্যাপ আর জে ক্যাপ, তাহলে সেটা হবে কি? মাইনাস আই ক্যাপ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, তো সুতরাং তোমরা সবাই খাতার সাইডে এই চিত্রটা এঁকে নাও। চিত্রটা হচ্ছে এইরকম, আমি সামনে আরো একবার তোমাদেরকে এঁকে দিচ্ছি। এটা আই ক্যাপ, এইটা জে ক্যাপ, এইটা কে ক্যাপ। এটা হবে তোমার কিভাবে দেখো, এরপর এই বরাবর, এই বরাবর, এই বরাবর। যদি এই সার্কেলে ঘুরতে থাকে তাহলে সেটা তোমার হবে প্লাস। আর যদি তোমার এটা চেঞ্জ হয়ে যায়, মনে করো কোনো কারণে এটা এই সার্কেল হয়ে গেল, বা তোমার তোমার হচ্ছে মানে দিকটা মনে করো চেঞ্জ হয়ে গেল, যেমন এইরকম হইলো বা এইরকম হইলো, তাহলে সেটা কি হবে জানো? সেটা হবে হচ্ছে মাইনাস। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো একটা ছোট টপিক আছে, যদি মনে করো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হয় তাহলে হাফ গুণন ভেক্টর দ্বয়ের ক্রস গুণফল, আর সামান্তরিকের হলে শুধুমাত্র ভেক্টর দ্বয়ের ক্রস গুণফল। এটা একটা লেস ইম্পর্টেন্ট টপিক। এরপরে আমরা শিখবো হচ্ছে স্কেলার স্কেলার গুণফল এবং ভেক্টর গুণফলের মধ্যে একটা পার্থক্য। দেখো, স্কেলার গুণফলের সূত্রটা কি? পি পি ক্রস পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ কজ আলফা, আর এখানে পি ডট পি ক্রস ইকুয়াল টু এন আর পি কিউ কজ আলফা। এখানে পি কিউ কজ আলফা, এখানে পি কিউ সাইন আলফা। এর এর প্রয়োগ হচ্ছে তোমার কোথাও নেই, যেমন এর প্রয়োগ ডান হাতে স্কেলে ব্যবহার করা হয়। এটা এ ডট বি শূন্য, এ ডট বি শূন্য। এরপরে এটা তোমাদেরকে আমরা শিখেই দিলাম কিছুক্ষণ আগে, আশা করি এটা পারবা। এরপরে একটা ইম্পর্টেন্ট টপিক পড়বো আমরা হচ্ছে পদার্থবিজ্ঞানের ক্যালকুলাস। বিজ্ঞানীরা হচ্ছে ক্যালকুলাসকে ডিফারেন্সিয়েটেড করে দেখেছেন যে বিজ্ঞানী
নিউটন সর্বপ্রথম তাত্ত্বিকভাবে বৈজ্ঞানিক ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস আবিষ্কার করেন। তিনি দুইটি প্রধান শাখা নিয়ে এটা আলোচনা করেন, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। তোমরা যারা 25 ব্যাচ এবং 26 ব্যাচের আসো তাদের ক্ষেত্রে তোমরা হয়তোবা যারা 26 ব্যাচের আছো তারা এখন ওই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটা মনে হয় করোনি, কিন্তু যারা 25 ব্যাচ আছে তারা তো অবশ্যই জানো যে এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটা কি। আসলে ডিফারেন্সিয়েশনটা কি, একটা বড় জিনিসকে ভেঙে ভেঙে ছোট টুকরা করা। আর ইন্টিগ্রেশনটা কি, ওই যে জিনিসগুলো ভাঙলাম ওগুলা করতে 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 একটা বড় জিনিস করা। আলটিমেটলি ডিফারেন্সিয়েশনের উল্টা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের উল্টা ডিফারেন্সিয়েশন। এবং এটার প্রয়োগ আছে, ব্যবহার। দেখো, দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ক্যালকুলেশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। আমাদের যে কোনো একটা মুখস্থ করলেই হয়। আচ্ছা, আমরা বেগ কিভাবে বের করি, তাই না? দূরত্বকে সময় দ্বারা ডিফারেন্সিয়েট করি। তারপরে তারপরে আমরা কি করি, ত্বরণ কিভাবে বের করি, বেগকে আমরা, এটা হচ্ছে বেগ বের করা, বেগকে সময় দ্বারা ডিফারেন্সিয়েট করি। আর ঢাল বের করি কি, ওয়াই ভাগ এক্স, তাই না? তাহলে বেগ, ত্বরণ, ঢাল এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর বাকি যা পাবো সব ইন্টিগ্রেশন। হয়েছে মোটামুটি, আশা করি তোমরা সব বুঝতে পারবা। ভেক্টর যোগ সেটা লাগে না। এরপরে দেখো অপারেটর। অপারেটর মানে যে গাণিতিক চিহ্ন বা প্রকার দ্বারা একটি রাশিকে অন্য রাশিতে রূপান্তর করার জন্য তাকে অপারেটর বলে। অপারেটরের আবিধানিক অর্থ হচ্ছে চলক, সংগঠক, কার্য। দেখো এখানে তিনটে শব্দ আছে, তিনটে শব্দ মানে কি? একটা প্রশ্ন হবে না, সেই প্রশ্নের না অ্যান্সারটা কি হবে, দেখো এখানে দেখো প্রতীক এবং সংকেত। প্রতীক এবং সংকেত অপারেটরের আবিধানিক আবিধানিক অর্থ নেই, বরং এটা বিজ্ঞানসম্মত অঙ্ক। এবং দেখো এখানে আরেকটা জিনিস বলা আছে যে এই অপারেটর গুলো কি কি হতে পারে, বর্গ, ঘন, বর্গমূল, সাইন, লগ, যোগজীকরণ, এগুলো হচ্ছে অপারেটর হতে পারে। এরপরে আছে হচ্ছে ডিফারেন্সিয়েশন অপারেটর। এখানে খালি একটা জিনিস মনে রাখবা, বিজ্ঞানী হ্যামিল্টন সর্বপ্রথম এটা আবিষ্কার করেন এবং বিজ্ঞানী গিবস এর নামকরণ করেন। আশা করি এতটুকু বললেই এখানে হয়ে যাবে। এরপর স্কেলার ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র এগুলো লাগে না। আমি দেখো তোমাদের একটা ছক আমি রেডি করেছি, এই ছকটা পড়লেই ইনশাল্লাহ হয়ে যাওয়ার কথা। আসলে ছকটা আমরা পড়ি। এখানে আমরা তিনটা ক্ষেত্র নিয়ে পড়বো, একটা হচ্ছে স্কেলার ক্ষেত্র, একটা কার্ল, গ্রাডিয়েন্ট এবং ডাইভারজেন্স। আচ্ছা, কার্ল, কার্লের ক আর হচ্ছে ক, ক্রসের ক, তাহলে কি হবে, কার্লে কি হবে, ক্রস গুণন হবে, তাই না? আচ্ছা, কার্লে যদি ক্রস গুণন হয় তাহলে এটা কি হবে, এটা কি রাশি বলো তো? ক্রস গুণন মানে তাহলে কি? হ্যাঁ, ক্রস গুণন মানে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আচ্ছা, তা এরপরে কি আছে, ডাইভারজেন্স। ডাইভারজেন্সে ডট গুণন মনে হচ্ছে, তাই না? তাহলে হ্যাঁ, ডট ডট ডাইভারজেন্স ডট, হ্যাঁ এক্স্যাক্টলি, এইটা মানে হচ্ছে তোমার স্কেলার রাশি এইটা। আর গ্রাডিয়েন্টটা কি, এটা একটা ভেক্টর রাশি, এটা ভেক্টর হিসেবে কাজ করে। তারপরে ভেক্টর, কার্ল কি, ভেক্টর রাশির ঘূর্ণনের দিক নির্দেশ করে এটা। আর স্কেলার রাশি সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে, এটা হচ্ছে আয়তনিক ফ্লাক্স নির্দেশ করে। তারপরে এটা ইন্টিগ্রাল সার্কিটের ক্ষেত্রে, ইন্টিগ্রালের ক্ষেত্রে এটা বৃদ্ধির হার নির্দেশ করে। আর এটা ডাইভারজেন্সের ক্ষেত্রে। এবং যদি এটা যদি ধনাত্মক হয় তাহলে আয়তন বৃদ্ধি পাবে, ঘনত্ব হ্রাস পাবে, এবং এই তিনটা দেখে রাখতে পারো। তারপরে হচ্ছে যদি কার্ল শূন্য হয় তাহলে সেটা সংরক্ষণশীল এবং অঘূর্ণনশীল। আর ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে সেটা সলিনয়েড, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে মোটামুটি আর কিছু নেই এখন। আমরা এই অধ্যায়ে শিখলাম কি কি, তোমাদের এতদিন পরে আসলাম, এখন শিখলাম কি কি দেখো। পি কিউ দুটি ভেক্টরের যদি মধ্যবর্তী কোণ আলফা হয় তাহলে সূত্রটা কি, পি পি রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2 পি কিউব কস আলফা। তারপরে এবং থিটায় সূত্র এইটা, সর্বোচ্চ লব্ধি এইটা, সর্বনিম্ন লব্ধি এইটা। তারপরে আমরা আই জে কে ক্যাপ এটা শিখলাম, ডট গুণফল শিখলাম, ভেক্টর গুলো শিখেছি, এগুলো তোমাদের এগুলো সবই শেখানো হয়ে গেছে। তারপরে এখন আমরা কিছু গাণিতিক্যাল টার্ম শিখবো। দেখো কি বলা আছে, দেখো দুটি দিক রাশি প্রত্যেকটির মান 10 একক, এদের লব্ধি মানও 10, তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে? তাই না? এটা ইজি, 190 120 ডিগ্রি, যেহেতু আমরা আগেই পড়েছি যদি লব্ধি যদি ভেক্টর দ্বয়ের সমান হয় তাহলে সেটার মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। তারপরে তোমাদের একটা শর্টকাট মনে করো, এই বরাবর আমি যাচ্ছি, এই বরাবর মনে করো আমি যাচ্ছি, বৃষ্টি পড়তেছে এই বরাবর, তাহলে মানুষ প্লাস এদিকে হচ্ছে বৃষ্টি। এর সূত্রটা কি, সূত্র হচ্ছে সবার উপরে মানুষ সত্য, এটা দিয়ে মনে রাখবে। তার মানে
উপরে মানুষ ভাগ বৃষ্টি, এটা দিয়ে আমরা 27 অঙ্ক সলভ করতে পারি মোটামুটি। এবং দেখবা যে ভেক্টরের থেকে সবচেয়ে সহজ অঙ্ক আসে। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, যেটা হচ্ছে নৌকা নদী টাইপসের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো অ্যান্সার মেইনলি 120 ডিগ্রি হয়। দেখবে কোনো মতো যদি তুমি অ্যান্সার 120 ডিগ্রি দেখো বা 135 ডিগ্রি দেখো, তাহলে এই দুটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবং যদি তোমার হাফ আসে, মাইনাস হাফ, তাহলে সেটা চোখ বন্ধ করে 120 ডিগ্রি মেরে দিবা, শেষ। মোটামুটি তোমাদের ভেক্টরের সম্পর্কে ফার্স্ট টু লাস্ট অনেক কিছুই বুঝাইলাম। এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের স্টেথোস্কোপ জার্নি গ্রুপের পেজে বা আমাদের গ্রুপে নক দিতে পারো। আমরা তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার। এরপরে আবার কোনো এক নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। এবং আমার জন্য দোয়া করো যাতে কোনো একটা ভালো তোমাদের, যাতে পড়াশোনা রিলেটেড আরো ভালো ভালো কিছু যেন তোমাদের জন্য অনেক কন্টেন্ট রেডি করতে পারি। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।